আমাদের যে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মানে স্বল্পমেয়াদী অর্থায়ন, তো শর্ট টার্ম ফাইন্যান্সিং। ঠিক আছে, তো আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আমাদের বইতে আছে। তো সেখান থেকে আমি আর কি কিছুটা তথ্য নিয়ে আর কি করার চেষ্টা করছি আর কি। প্রাথমিক ধারণা: ব্যবসায় দৈনন্দিন কার্য পরিচালনার মূল চাবিকাঠি। অর্থাৎ আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিং মূলত স্বল্প সময়ের জন্য নেওয়া হয়। আর স্বল্পমেয়াদী অর্থায়ন মানে কি বলছিলাম, যে স্বল্প সময়ের জন্য নেওয়া হয়। আর স্বল্প সময়ের জন্য যে খরচগুলো আমরা করি সাধারণত সেগুলো দিয়ে আমরা স্বল্প সময়ের জন্য তো আর বিল্ডিং কেনা যায় না, যায়? স্বল্প সময়ের জন্য তো আর যন্ত্রপাতি কেনা যায় না, যায়? না। না, তাহলে ব্যবসার আমরা সাধারণত যে কাজটা করি সেটা দিয়ে স্বল্প সময়ের জন্য মূলত আমরা দৈনন্দিন কার্য পরিচালনা করি। তো দেখো, স্বল্প মেয়াদী অর্থায়নের সংজ্ঞা বলছে কি: সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে তহবিল বা মূলধন সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। তাহলে 1 বছর বা তার কম সময়ের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়, অর্থাৎ যেটাকে আমরা চলতি সম্পদের যে একটা সংজ্ঞা পড়ছিলাম, যে সাধারণত যে সকল সম্পদের সময়কাল 1 বছর বা তার কম, সেরকম স্বল্পমেয়াদী। তো এটার উদ্দেশ্য কি দেখো, উদ্দেশ্য হচ্ছে যে কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান এবং অন্যান্য চলতি ব্যয় মেটানোর জন্য এই অর্থায়ন ব্যবহৃত করা হয়। অর্থাৎ আমরা এক হিসেবে বলতে পারি যে চলতি সম্পদ বিনিয়োগ, চলতি সম্পদেও বিনিয়োগ হইতে পারে, কারণ চলতি সম্পদের কার্যকালও কিন্তু তোমার 1 বছরের মধ্যে। দেখো, এখন স্বল্পমেয়াদী অর্থায়নের প্রধান বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমাদের এগুলো জানা থাকা দরকার, কারণ এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন থাকতে পারে। তো সময়কাল কত? এর সময়কাল সাধারণত 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ক্ষিপ্রতা: অত্যন্ত দ্রুততম সময়ে এই তহবিল সংগ্রহ করা সম্ভব। এরপর নমনীয়তা: দেখো, ঋণের পরিমাণ এবং মেয়াদ প্রয়োজনে পরিবর্তন করা সহজ। ঋণের পরিমাণ আমরা ধরো যখন আমরা ঋণ নেই স্বল্প মেয়াদে, তখন আমাদের ঋণের পরিমাণ ছোট থাকে। তো ঋণের পরিমাণ যেহেতু ছোট, আমি যখন পরিশোধ করে শেষের দিকে আসি তখন আবার ওই ব্যাংকিং প্রতিষ্ঠান আমাকে আরও ঋণ দিতে চায়। ঠিক আছে, তো চাইলেই আমি ঋণের পরিমাণ আবার বাড়াই নিতে পারি এবং মেয়াদও পরিবর্তন করে নিতে পারি। এরপর জমানতহীনতা: স্বল্পমেয়াদী অর্থায়নের সবথেকে বড় যে বিষয়টা উপকারী সেটা হচ্ছে জমানত লাগে না। এখন এই সুবিধাগুলো কি? সুবিধাগুলো এই অলরেডি ওর বৈশিষ্ট্যের ভিতরে আলোচনা করা হয়ে গেছে, যে খুব দ্রুত আমরা এই লোনগুলো পেতে পারি। এরপর দীর্ঘমেয়াদী ঋণের তুলনায় সুদের হার কম থাকে। এই আমরা দেখবো যে লং টার্ম যে ঋণগুলো সেগুলো ব্যয় কম, ব্যয় বেশি, সরি, আর এখানে ব্যয় কম। উচ্চ তারল্য: চলতি মূলধনের সংকট দূর করে ব্যবসায়িক গতিশীলতা বজায় রাখে। ঠিক আছে, তো আমরা এই সুবিধাগুলো পাইলাম, এগুলোই কিন্তু আমি বৈশিষ্ট্যের ভিতরে অ্যাড করতে পারি। এই যে তথ্যগুলো রয়েছে এগুলি কি করা যায় চলতি যে যদি আমাকে প্রশ্ন করা হয় যে স্বল্পমেয়াদী ঋণের সুবিধাগুলো কি, এরপর সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? খুব দ্রুত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হয়। ঠিক আছে, এরপরে পূর্ণ নবীনকরণ ঝুঁকি, অর্থাৎ ব্যাংক এবং ঋণ সময়মতো রিনিউ না করলে তারল্য সংকট দেখা যায়। মানে ব্যাংক যদি তোমার ঋণ দিয়ে হঠাৎ করে যদি বলে যে না, এটা আমি আর দিব না, ঠিক আছে, নবায়ন যদি না হয় তাহলে তোমার কি তারল্য সংকট দেখা দিতে পারে। অনিশ্চয়তা: সুদের হার ঘন ঘন পরিবর্তন হতে পারে, যে বর্তমান বাজেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন আসছে। তো সুদের এই ঘন ঘন হার পরিবর্তন হইলে আমাদের সমস্যা দেখা দেবে। ঠিক আছে, তো এখন এখানে একটা বিষয় আছে, যে আমি যদি স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ধরো দীর্ঘস্থায়ী একটা সম্পদ কিনলাম, ধরো বিল্ডিং কিনলাম একটা। ঠিক আছে, যদি আমি বিল্ডিং বা যন্ত্রপাতি যদি কিনি, হুম, যদি যন্ত্রপাতি কিনলে তাইলে আমার লাভ কি হবে? আমার কিস্তি দিতে হবে। স্বল্পমেয়াদী অর্থায়নের কিস্তি ঘন ঘন, আর দীর্ঘমেয়াদী অর্থায়নের কিস্তি অনেক পরে দিলেও সমস্যা নেই, 1 বছর 1.5 বছর পর দিতে হয়। আর এখানে কিস্তি দিতে হবে ঘন ঘন। তাহলে আমি যদি দীর্ঘস্থায়ী অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেই স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য, তাহলে তো ওই পরিমাণ টাকা আমার আসবে না, সাথে সাথে আসবে ওই টাকা। তাইলে কি হবে? তাইলে কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হবে। তাইলে আমরা স্বল্পমেয়াদী ঋণ নিয়ে আমি কি করব,
স্বল্প মেয়াদি যে দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলো মিটাবো। আর দীর্ঘস্থায়ী বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ নেব। এরপর দেখো সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা, অর্থায়নের উৎস এবং প্রকারভেদ। আমাদের অর্থায়নের উৎস এবং প্রকারভেদ দেখতে হবে। কোথা থেকে আসে এই স্বল্পমেয়াদী মূলধন? আমরা কি চিন্তা করছি কখনো যে কোথা থেকে আসলে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন নিতে পারি? আসলে আমরা জানি সাধারণত ব্যাংক থেকেই ঋণ নেওয়া যায় নাকি? কিন্তু ব্যাংকের বাইরেও, ব্যাংক, এনজিও। হ্যাঁ, এনজিও। এনজিও, তাহলে এই ব্যাংকের বাইরে আমরা স্বল্পমেয়াদী অনেকভাবে আমরা ঋণ নিতে পারি। দেখো সেগুলো একটু আমি দেখতেছি। প্রথম দেখো, স্বতঃস্ফূর্ত উৎস, স্বতঃস্ফূর্ত উৎস আর প্রাতিষ্ঠানিক উৎস আর মুদ্রাবাজার উৎস। যেমন স্বতঃস্ফূর্ত উৎস কি? ব্যবসায়িক কার্যক্রমের ফলে স্বাভাবিকভাবে তৈরি করা হয়। এই ঋণটা আসলে আমরা নিজেরাও বুঝি না যে এটা ঋণ বা এটার কোনো খরচ আছে। এটা হচ্ছে তোমার ধরো আমরা একটা ব্যবসা করলাম, সেখানে বাকিতে লেনদেন হয় না? এই যে বাকিতে যে লেনদেনটা হয় সেটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত মানে ঋণ, স্বল্পমেয়াদী অর্থায়নের একটা উৎস। আর প্রতিষ্ঠানে কি? ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে, ওই এনজিও বা ব্যাংক প্রতিষ্ঠানগুলো। আর মুদ্রা বাজার কি? আমরা মুদ্রা বাজারে বাণিজ্যিক পত্র এবং ট্রেজারি বিল মাধ্যমে অর্থায়ন করি। সাধারণত এইটা তো আমাদের ওইরকম কোম্পানি ছাড়া তো আর এরকম ঋণ সাধারণত স্বল্পমেয়াদী হয় না। আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখি সেগুলো তো কর্পোরেট সেক্টর দেখি না, বেশিরভাগই দেখি হচ্ছে এলাকার মুদি দোকান বা শর্ট, স্বল্প স্বল্প। তো সেখান থেকে আমরা সাধারণত এই দুইটারই প্রভাব বেশি দেখি। তো এই 3 নম্বর যে জিনিসটা, 3 নম্বর যে অপশনটা, সেটার সম্পর্কে আমাদের পরিচিত খুব কম, বাণিজ্যিক পত্র এবং ট্রেজারি বিল। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো স্বতঃস্ফূর্ত উৎস, স্বতঃস্ফূর্ত উৎস কি? আমি একটু আগে বললাম, বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে বিক্রেতা কর্তৃক যখন যে অর্থায়ন সুবিধা প্রদান করা হয় তাকে কি বলা হয়? ব্যবসায়িক ঋণ বলা হয়। ট্রেড ক্রেডিট, ঠিক আছে? ট্রেড ক্রেডিট, বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে বিক্রেতা কর্তৃক যে অর্থায়ন সুবিধা প্রদান করা হয়। এই ঋণটা দেয় কেডা? এই ঋণটা দেয় কিন্তু বিক্রেতা, ঠিক আছে? তাহলে ব্যবসায় ঋণ কে প্রোভাইড করে? বিক্রেতা প্রোভাইড করে। কারণ ক্রেতা সুবিধা পায় আর বিক্রেতা সুবিধা দেয়। তাহলে বকেয়া খরচ যেমন বেতন, মজুরি, কর পরিশোধ বিলম্বিত করে যে অস্থায়ী তহবিল তৈরি করা হয়, এতে কোনো প্রকার সুদ দিতে হয় না। এখন চিন্তা করতে পারো যে এতে তো কোনো খরচ নাই, সুদ দেওয়া লাগে না, কিছু লাগে না, তাইলে কি এটার খরচ আছে কিনা? হ্যাঁ আছে, এটার খরচ আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি আছে? ব্যাংক জমাতিরিক্ত, মানে আমি ব্যাংকে টাকা জমাই। তোমরা মাঝে মাঝে খেয়াল করবা যে সঞ্চয়, কিস্তির লগে সঞ্চয় আছে। তো কিস্তি আমি ঋণ দিতেছি, তখন তার সাথে সাথে আমি কিস্তি পরিশোধ করতেছি, এর সাথে কিছু আমি সঞ্চয় করতেছি। তো শেষে সঞ্চয় যতটুকু হইলো, সেই সঞ্চয়ের এগেনস্টে আমি চাইলে ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলন করতে পারবো, যেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট। এরপর হচ্ছে নগদ ঋণ, আমরা নির্দিষ্ট জমানতের বিপরীতে গৃহীত ঋণ নিতে পারি। এরপর হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, 1 বছরের কম মেয়াদী নোট বা দলিলে ঋণ নেওয়াকে কি বলা হয়? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। তাইলে ব্যাংক জমাতিরিক্ত পাইলাম, নগদ ঋণ পাইলাম, স্বল্পমেয়াদী ঋণ ব্যাংক ঋণ পাইলাম। এখন দেখো বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্রটা কি? আমরা একটু আগেই বলছিলাম যে বাণিজ্যিক পত্রটা কি, আমরা সাধারণত বা ট্রেজারি বিল, এর সম্পর্কে একটু আলোচনা করি। দেখো বিখ্যাত এবং আর্থিকভাবে শক্তিশালী বড় কোম্পানিগুলো জামানতবিহীন যে প্রতিজ্ঞাপত্র ইস্যু করে তাকে আহ, তাকে বলা হয় কি? বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। আমরা নোটস পেয়াবেলের নাম শুনছি না? নোটস পেয়াবেল, হ্যাঁ। হ্যাঁ। এইটাই হচ্ছে সেইটা। যে আমি একটা মানুষকে বলি যে পণ্য নিয়ে বা কোনো সেবা নিয়ে বললাম যে আমি তোমাকে অমুক তারিখ অঙ্গীকার দিলাম, তোমার টাকা দেবো, নয়তোবা তুমি এই আমার কাছ থেকে সুদ নিবা, ঠিক আছে? অথবা এরকম নাও হইতে পারে যে পণ্য সেবা থাকতে হবে এমন না, আমি জাস্ট তারে কি বললাম যে উম, তুমি আমার টাকা দাও, আমি তোমার মাসে মাসে সুদ দেবো, তো এটার পরিবর্তে তুমি আমার কাছে লিখিত রাখো, ঠিক আছে? এটাই কি কমার্শিয়াল পেপার। এখন এই কমার্শিয়াল পেপার সাধারণত কয় বছর হয় দেখো? জমানতবিহীন দলিল, এক্ষেত্রে কোনো জমানত লাগে না। মেয়াদ সাধারণত 3 মাস থেকে 290 দিন, ঠিক আছে? 3 মাসে কত হয়? 3 মাসে 90 দিন, 90 দিন থেকে 270 দিন পর্যন্ত হয়, তাই 270-এ কয় দিন হয়? 9 মাস হয় মানে। তো 3 মাস থেকে 9 মাস মেয়াদ, 3 মাস থেকে 9 মাস পর্যন্ত মেয়াদ। এটি ডিসকাউন্টে বাট্টায় বিক্রয় করা হয়।
ডিসকাউন্টে বা বাট্টায় বিক্রয় করা হয়। কিরকম? হ্যাঁ। ধরো একটা নোটে আমি লিখে দিছি 10,000, কয় টাকা? 10,000, কিন্তু আমি তার কাছ থেকে আমি 9,000 টাকা গ্রহণ করলাম। যখন আমি পরিশোধ করবো তার পরিশোধ করবো 10,000, আর আমি টাকা পাইলাম কত? 9,000। ঠিক আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ। হুম। তো এক্ষেত্রে যে টাকাটা আমার ওই যে লেখা থাকে পরিশোধ, সেটাকে বলা হয় রিডিমেবল ভ্যালু, আরবি। আর যেটা আমি নেই সেটা হচ্ছে সেলস ভ্যালু। ঠিক আছে? রিডিমেবল ভ্যালু অথবা এমবি, ম্যাচুরিটি ভ্যালু। ঠিক আছে? ম্যাচুরিটি ভ্যালু। আর যে টাকাটা আমি পাই সেটা হচ্ছে সেল সেল ভ্যালু। আর দেখো, ব্যবহৃত প্রধান দলিল সমূহ, আমাদের অনেক দলিল আছে যেটার মাধ্যমে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন নিতে পারি। যেমন দেখো, প্রতিজ্ঞাপত্র, প্রমিসরি নোট, টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি। এটা কি? এটা ক্রেতা বা ঋণ গ্রহীতা। এরপর হচ্ছে বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ, টাকা পরিশোধের নিঃশর্ত আদেশ। কার যেন মিউট করো মাইক। টাকা পরিশোধের নিঃশর্ত আদেশ, বিক্রেতা বা পাওনাদার। এরপর হচ্ছে ট্রেজারি বিল, সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র। এই ট্রেজারি বিলটা আবার আমরা সাধারণ মানুষরা এটা ইউজ করতে পারি না। এটা হচ্ছে কারা? সরকার ইউজ করে। তো এরপরে কি আছে? অঙ্গীকারপত্র। তো এটাকে ব্যাংক কর্তৃক অনুমোদিত বিল, আমদানিকারক বা ব্যাংক এই ঋণটা নেয়। ঠিক আছে? খেয়াল করো, তুলনামূলক ব্যবসার ব্যয়। দেখো, ব্যবসায় ঋণ, ব্যবসায় ঋণে সবচাইতে কিন্তু খরচ বেশি। দেখো, কোনো সুদের হার আছিল? সুদের হার কিন্তু ছিল না। না, না। কিন্তু দেখো, ব্যবসায় ঋণের 36%, এরপরে দেখো ব্যাংক ঋণে 14%, বাণিজ্যিক পত্রে 10%, এবং বকেয়া খরচ বিনামূল্যে 0%। তো এরকম আমাদের বিভিন্ন ধরনের উৎসের তুলনামূলক ব্যয় হইতে পারে, যে ব্যবসায় ঋণের খরচ বেশি, বাণিজ্যিক পত্রের খরচ তার থেকে একটু কম, তার থেকে বাণিজ্যিক পত্র আর একটু কম, বকেয়া খরচের কোনো খরচই নাই। তো সেক্ষেত্রে আমরা বের করব, এই যে অঙ্ক থাকবে সেখান থেকে আমরা ব্যবসায় ঋণের খরচ বের করব, এই প্রত্যেকটা উৎসের খরচ বের করব, যে উৎসে খরচ কম সেইটা আমরা গ্রহণ করব। এবার দেখো, অর্থায়নের জন্য আমরা যে এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা ব্যবহার করি, সেটা সূত্রটা হচ্ছে এরকম: কেটিসি, কেটিসি দ্বারা কি বোঝায়? কেতে কস্ট, আর টিসে ট্রেড, আর সিতে ক্রেডিট। ট্রেড ক্রেডিট সমান সমান কি? সিডি, 100 - সিডি, 100 - সিডি, গুণ সিডি। 360 সিপি মাইনাস ডিপি, সিপি মাইনাস ডিপি। ডিপি। এখন এইটা হচ্ছে কি? সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট। ধর রেট। একজন বিক্রেতা, তিনি বলছে যে যদি তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারো, মানে বাকিতে বেচে, এরও বলছে যে তুমি 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারো তাহলে তুমি 2% বাট্টা পাবা। তো এইটাই হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, এই যে 2% বাট্টা। এরপর সিপি মাইনাস ডিপি, সিপি মাইনাস ডিপি কি? ক্রেডিট পিরিয়ড আর ডিসকাউন্ট পিরিয়ড। বলছে যে 10 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে তুমি পাবা এই 2% পাবা, তাই এই 10 দিন হচ্ছে যে ডিসকাউন্ট পিরিয়ড। আর তোমাকে অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। ওই যে আমরা দেখো এরকম যে পড়ছিলাম, এই যে শর্ত এরকম, দেখো 210 net 30 মানে কি? তুমি 2 দিনের মধ্যে অবশ্যই কি করতে, এই 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে, এই কথার মানি। দশ অ্যাকাউন্টিং দিনের করতাম মধ্যে না যদি এরকম? হুম, অ্যাকাউন্টিং এরকম করতাম না? হয় অ্যাকাউন্টিংয়ে যেটা করতাম সেটা সেরকম, এই যে 2/10 net 30 মানে 30 দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে পরিশোধ এই যে করতেই হবে। 30 দিনের মধ্যে যে আমি পরিশোধ করব, তো এইটার নাম হচ্ছে কি তোমার? এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, এটা কি? সিপি। হুম। আর এটা হচ্ছে কি? ডিপি। আর এই যে 2% এটা হচ্ছে কি? সিডি, মানে ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে? এই যে এটা আমি এখান থেকে দেখাইলাম, এইটা হচ্ছে এখান থেকে তুমি বুঝতে পারবা। তাহলে দেখো, এরকম যদি আমি এই শর্তে যদি আমি করি, তাহলে দেখো আপনি 10তম দিনে টাকা না দিয়ে 30তম দিনে দেন। ধরো তুমি 10 দিনে তোমার পরিশোধ করলে তুমি 2% পাইতা, কিন্তু তো তুমি 10তম না দিয়া 30তম দিনে দিলা, তাহলে হুম।
এই যে 20 দিন অতিরিক্ত টাকা ব্যবহারের জন্য বাৎসরিক প্রায় 36% সুদ দিতে হয়, যা ব্যাংক ঋণের চেয়ে অনেক দামি। বুঝতে পারছো? এখন হ্যাঁ। তোমার চিন্তা হতে পারে যে আমি দিলাম না মাত্র 2% বাট্রা হারাইলাম মাত্র, তাতে 37% কষ্ট কেমনে আইলো আমার? ঠিক আছে, তাহলে এইটা কয়দিনের হিসাব? আমার ওই 2% হয়েছে 10 দিনের হিসাব, 10 দিনে তুমি 2% পাইতা, তাহলে এক মাসে কত, এক বছরে কত, এরকম করে 37% আসে। তাই দেখো ব্যাংক রেট মাত্র 14%, আর এখানে কত? সরাসরি কোনো খরচ না থাকলেও এটা ইনডাইরেক্টলি এটা খরচ পড়ে। কারণ তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতা ক্রেতা হিসাবে, তাহলে তুমি ডিসকাউন্ট পাইতা। আর যেহেতু পাও না, তাহলে তোমার আয়ের সুযোগ কমছে। ঠিক আছে, দেখো স্বল্পমেয়াদী অর্থায়ন কোনো ব্যবসা প্রতিষ্ঠান রক্ত প্রবাহের মতো। এখন এই দেখো এই যে লাইনগুলো, তুমি যখন স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কে থিওরি লিখতে যাবা, তখন তুমি যদি এই লাইনগুলো লেখো, বানাইয়াও লেখো, হ্যাঁ, তাইলে কি তোমার থিওরিটা অনেক ভালো হইবে না? হুম। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়ন কোনো প্রতিষ্ঠানের রক্ত প্রবাহের মতো, এর সঠিক ব্যবস্থাপনা না থাকলে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। আর্থিক পারে। ব্যবস্থাপককে সবসময় কষ্ট এবং ঝুঁকির মধ্যে ভারসাম্য রেখে সঠিক উৎস নির্বাচন করতে হবে।